দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সুইট ড্রপসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলদি লিভিং অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আলোচনার বিষয় হিসেবে চূড়ান্ত করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হৃদরোগের ঝুঁকি এবং এর প্রতিরোধে করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা হৃদরোগের ঝুঁকি এবং এর প্রতিরোধে যে করণীয় সেই বিষয়টি আসলে চূড়ান্ত করেছি কথা বলার জন্য। শুরুতেই আপনার কাছে জানবো যে হৃদরোগের যে ঝুঁকি সেগুলো সম্পর্কে, হৃদরোগে আসলে কি কি ঝুঁকি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। এখন প্রথমে আসলে ঝুঁকি জিনিস কি বা রিস্ক কি আসলে? জি, ঝুঁকিটা আসলে কোনো কোনো বিষয় আর কি বা কোনো কোনো ডিজিজও হতে পারে যেগুলো আমাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। হৃদরোগ করবে এমন না। যেমন অনেক সময় রুগীরা যখন আসে আমাদের কাছে বলে, স্যার আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, অথচ আমার ফ্রেন্ড কিন্তু 10 বছর ধরে সিগারেট খায়, ওর কিন্তু কিছু হয় নাই, অথচ আমার স্যার অ্যাটাক হয়ে গেল। তখন আমরা বলি যে আজ আপনার যে 50 বছর বয়সে অ্যাটাকটা হলো, আপনি যদি সিগারেট খেতেন মনে হতো আপনার 40 বছর বয়সে অ্যাটাকটা হতো। এরকম ওনার হয়তো অন্য ফ্যাক্টর আছে, অন্য কিছু আছে। সুতরাং হলো এই যে যেটা আমরা রিস্ক ফ্যাক্টর বলতেছি বা ঝুঁকি বলতেছি, ঝুঁকিটা আমরাকে দুই ভাগে আসলে ভাগ করি। কিছু ঝুঁকি আছে এটা আমি চেঞ্জ করতে পারবো না, যেমন আমার বয়স বাড়ার সাথে সাথে আমার হৃদরোগের বা ব্লকজনিত হৃদরোগের ঝুঁকি বাড়বে। আমি যে পুরুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি, মেনোপজ পর্যন্ত বলা হয়, তারপরে ঝুঁকি, তারপরে পুরুষ আর মহিলার ঝুঁকি সমান। তো এটা আমি অস্বীকার করতে পারবো না। এটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি। আমার যদি ফ্যামিলিতে দেখা যায় যে কারো হৃদরোগ আছে বা কারো ব্লক আছে বা কারো হার্ট অ্যাটাক হয়েছে বা কারো বাইপাস করা আছে বা কারো রিং লাগানো আছে অথবা কেউ মারা গেছে অল্প বয়সে, যদি এরকম থাকে তাহলে আমার হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। ফ্যামিলিও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। তো সুতরাং এই যে জেনেটিক যে জিনিসটুকু আছে এই তিনটাকে আমরা সাধারণত বলি হলো যেটা পরিবর্তনযোগ্য, নন মডিফাইয়েবল। এটা আমাকে মেনে নিতে হবে আর কি। আর কিছু আছে যেটা পরিবর্তন আমরা মডিফাই করতে পারি, যেটাকে আমি চেঞ্জ করতে পারি, যেটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি। যেমন কি ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে যদি আনকন্ট্রোল থাকে হৃদরোগের ঝুঁকি বেশি হবে। যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি অনিয়ন্ত্রিত থাকে হৃদরোগের ঝুঁকি বেশি থাকবে। যদি রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি ধূমপান করে, যেটা আমি বলছিলাম, তাহলে আপনার হৃদরোগ ঝুঁকি বেশি। অর্থাৎ হবেই যে জিনিসটা এরকম না, কিন্তু ঝুঁকি বেড়ে যাবে অনেক। আবার যদি আপনি সেডেন্টারি লাইফস্টাইল করেন, যে আপনার সারাদিন বসে বসে কাজ, আপনার মুভমেন্ট কম, তাহলে আপনি ঝুঁকি বেশি। যদি আপনার ওজন বেশি থাকে তাহলে আপনার ঝুঁকি বেশি থাকবে। তারপর আপনার বলে অধিক চর্বিযুক্ত খাবার যদি বেশি খান তাহলে আপনার ঝুঁকি বেশি থাকবে। খাবারের একটা প্যাটার্ন আছে, যদি এটা বেশি থাকে। ইদানিং আরও কিছু নতুন আমরা রিস্ক ফ্যাক্টর বলি, সেগুলো যুক্ত হয়েছে। শব্দ দূষণ যদি বেশি হয় তাহলে হৃদরোগের ঝুঁকি বেশি থাকবে, বিশেষ করে যে হর্ন, অপ্রয়োজনীয় হর্ন টন বাজে। আর একটা হলো এয়ার পলিউশন, বায়ু দূষণ যদি বেশি হয়। এই যে আমাদের বলা আছে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে 1 নম্বর বায়ু দূষণে নাম্বার 1, সেটাও কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেয়। তাহলে এই যে জিনিসগুলো, আর কিছু কিছু ছোটোখাটো রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো থাকলে, যেমন হোমোসিস্টিন লেভেল বলে, লাইপোপ্রোটিন, এগুলো বলে, এগুলো থাকলে আপনার ঝুঁকি বেশি হবে হৃদরোগ হওয়ার। তো এই ঝুঁকিটা যখন আবার একটা ভাবছে কারো একটা ঝুঁকি আছে, কারো ঝুঁকি কারো 2টা থাকে, যেমন একটা ধূমপান করে সে, তার আবার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়তি, তার আবার ডায়াবেটিস আছে, এরকম যদি 2টা থেকে বা একাধিক যত বেশি ঝুঁকি থাকবে তত বেশি হৃদরোগের সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। এর মধ্যে যদি বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে ঝুঁকি কোনটা, রিস্ক ফ্যাক্টর কোনটা, সেটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি। আমার পারিবারিক ইতিহাস যদি এরকম থাকে, যদি সেখানে যে হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে, সেখানে যদি হার্ট রাখার প্রবণতা বেশি থাকে, তাহলে আমার সম্ভাবনা আরও বেশি থাকবে। এই ক্ষেত্রে আমাকে আরও বেশি সচেতন হতে হবে আগে থেকেই। সচেতনতাগুলো নিয়ে আমরা আসছি পরবর্তী প্রসঙ্গে, কিন্তু এবার জানতে চাইবো যে কোমরবিক ডিজিজ যেগুলো আছে, লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো আসলে হৃদরোগের ঝুঁকিকে, আসলে আপনি যেরকমটা বলছিলেন এগুলো রিস্ক ফ্যাক্টরস হিসেবেও কাজ করে, এগুলো আসলে কিভাবে প্রভাবিত করে থাকে? আচ্ছা, প্রভাবিত করে থাকে সাধারণত যেটা আছে, আমরা হৃদরোগ যেটা বলি সাধারণত ব্লকজনিত হৃদরোগ, সেটা হলো যে আমাদের হার্টের যে রক্তনালী যেগুলো আছে, এই রক্তনালীগুলোকে ব্লক করে বা চর পরে বলে। আমরা সহজভাবে রোগীকে কাউন্সিলিং করার সময় বলি চর পরে। তো চর পড়লে কি হয়, রক্তনালীগুলো সরু হয়ে যায়। তো এই চরের আপনার ইফেক্ট করে দুইভাবে আর কি, রক্তনালী এফেক্ট করে দুই। একটা হলো কি,
চর পড়লে রক্তনালী চিকন হয়ে যায়, চিকনে রক্ত সরবরাহ কম হয়, হার্টের মাসেল যেটা সেটা রক্ত কম পায়, অক্সিজেন কম পায়, খাবার কম পায়, ফলে কার্ডিয়াক মাসেলগুলো ড্যামেজ হতে থাকে। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা হলে চর পড়লে এই চরগুলো হলো কখনো হলো ইম্যাচিউর প্লাগ বলি আমরা, এই চরগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। এই ফেটে গিয়েও অনেক সময় হার্ট অ্যাটাক হয়। অনেক সময় যে কোশ্চেন করে বা কখনো ইয়ে হয়, স্যার আমার তো জীবনে কখনো বুকে ব্যথা হয় নাই, তা আমার হার্ট অ্যাটাক হলো কি করে? অনেক সময় দেখছি ইয়ং পেশেন্ট, বয়স হলো 25-30 বছর বয়স, তো হঠাৎ করে প্রথম জীবনে বুকে ব্যথা হলো, তারপরে সে হার্ট অ্যাটাক হলো, ইভেন হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করলো, আমরা ইয়ং এমআই বলি, বা সাডেন ডেথ হলো এই রোগীর। তাহলে তার তো জীবনে কখনো বুকে ব্যথা একদিনও হয় নাই, কিন্তু তার হলো প্রথম ব্যথা হলো, তারপর হার্ট অ্যাটাক হলো, এবং সে কোনো ক্ষেত্রে দেখা যায় মারাও যায়। কেন এটা হয়? সাধারণত এই তাদের ব্লকের মাত্রা থাকে খুব কম, হয়তো 10-20 বা 30% ব্লক হলো, এই জন্য 70% বা 80% ব্লকের বেশি হলে তো বুকে ব্যথা হয় না সাধারণত। 10-20-30% হয়তো বুকে ব্যথা হচ্ছে না, কিন্তু ওই যে চরটা যেটা আছে, চরটা অনেক সময় বিভিন্ন কারণে, যদি আমি স্ট্রেস, যেটা হয়তো আমাদের রিস্ক ফ্যাক্টর একটা ইয়ে ছিল, যদি আমার মেন্টাল স্ট্রেস বেশি হয়, যদি আমি ঠিকমতো না ঘুমাই, সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। মেন্টাল স্ট্রেসের কারণে হোক, বা প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে সেই কারণে হোক, বা একদিন আগে কোভিড হচ্ছিল, বা ইদানিং আবার নতুন করে কোভিড শুরু হয়েছে, কোভিডের কারণে বা কোনো জীবাণুর কারণে হঠাৎ করে ওই যে চরটা ফেটে যেতে পারে। অথবা ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, প্রেশার অনেক বেশি থাকে, তখন এই চরটা ফেটে যায়, ওর উপরে রক্তের চাকা জমাট বেঁধে পুরো রক্তনালী বন্ধ করে দেয়, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি, বা অনেক সময় আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম বলি, সেটা এরকম হতে পারে। তাহলে দুইভাবে সাধারণত আমাদের হার্টের মাসেলকে ড্যামেজ করে, এবং যদি রক্তনালী পুরো বন্ধ থাকে তাহলে কি রক্ত সরবরাহ একদম পুরো বন্ধ হয়ে যাচ্ছে এবং হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন এরকম প্রচন্ড বুকে ব্যথা হয়, যেটা হয়তো পরবর্তীতে আমরা আসবো সিমটম নিয়ে, যে প্রচন্ড বুকে ব্যথা হয়, ঘাম হচ্ছে, রোগী হয়তো ফিলিংস এরকম হয় যে আমি মনে মারা যাচ্ছে, এরকম ধরনের ফিলিংস হতে পারে। তাহলে এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, এই রিস্ক ফ্যাক্টরগুলো মূলত আমাদের রক্তনালী যে আছে, রক্তনালীর মধ্যে আমরা অনেক সময় বলি 3টা লেয়ার থাকে, টিউনিকা, ইন্টিমা, একদম ভিতরে লেয়ার যেটা আছে এন্ডোথেলিয়াম বলি আমরা, এই এন্ডোথেলিয়াল লেয়ারটাকে ওটাকে ড্যামেজ করতে থাকে। এই এন্ডোথেলিয়াম ড্যামেজ করলে ওখানে সাধারণত চরটা পড়ে। এই বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলো ওরকম এন্ডোথেলিয়ামের উপরে তাদের হলো প্রভাব আছে। ফলে এই চরটা পড়াটাই মূলত আসলে আমাদের ব্লক জনিত হৃদরোগের মূল কারণ। এই রিস্ক ফ্যাক্টরগুলো সাধারণত ওইভাবে আমাদের রোগগুলো তৈরি করে। জি, উপসর্গগুলো নিয়ে বলছিলেন, আমরা উপসর্গতে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তার আগে জানতে চাইবো যে বুকে ব্যথার যে বিষয়টি বললেন, অনেকেরই আসলে বুকে ব্যথা হয়ে থাকে এবং অনেকে এরকম ডিফারেন্সিয়েট করে থাকে যে আমার ডান পাশে বুকে ব্যথা হলে হয়তোবা গ্যাস্ট্রিকের ব্যথা, বা মাঝে বুকে ব্যথা হলে হয়তোবা গ্যাস্ট্রিকের ব্যথা, বামে বুকে ব্যথা হলে হয়তোবা হার্টের কোনো কিছুর একটা ব্যথা। আসলে এইটা আসলে ডিফারেন্সিয়েট করার উপায় কি? বা অনেকেই ভুলবশত দেখা যায় গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকে, তো এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটার কারণে আমাদের মিস ইন্টারপ্রিটেশন হয়, যে মিস ইন্টারপ্রিটেশনের কারণে আমরা অনেক ক্ষেত্রে মানে আমাদের ক্ষতি হয়ে যায় অনেক। কারণ অনেক ক্ষেত্রে আমরা বলি যে গ্যাস করতে করতে এরকম বহুত মানুষ মারা যায় শুধু গ্যাসের এটা করে। অনেক সময় দেখা যায় যে হার্টের ব্যথা যদি আমরা বলি, হার্টের ব্যথা 2 ধরনের ব্যথা হয়। একটা হলো ক্রনিক ব্যথা, অর্থাৎ যাদের ব্লক 70% বা 80%-এর উপরে হয়ে যায়, যাদের রক্ত সরবরাহ কম হচ্ছে, তখন এক ধরনের ব্যথা হয়। আর একটা বলি যে হার্ট অ্যাটাক হয়ে যায়, হঠাৎ করে যেটা ব্যথা, হার্ট অ্যাটাকের ব্যথা। আর এখন যেটা ক্রনিক পেইন যেটা বললাম আমরা, অর্থাৎ পরিশ্রমে করতে গেলে আমার ব্যথা হয়। এইদের ব্যথাটা হয় কি, আমি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি, ভারী কোনো কাজ করতেছি, যারা গ্রামে থেকে মাথায় কোনো বোঝা নিয়ে আমি হাঁটতেছি, বাজারে ব্যাগ 2 হাতে নিয়ে আমি হাঁটতেছি, তখন বলে যে আমার বুকের উপর একটা চাপ ভাব অনুভূত হয়। আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আমার বুক ধরফর করে বা চাপ অনুভূত হয়। কেউ বলে যে ব্যথা না বা চাপ না, মনে হয় যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমার শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, অর্থাৎ আমার শ্বাসকষ্টের মতো মনে হচ্ছে, এরকম সাধারণত বলে। এবং কখন সাধারণত কোন জায়গাটা বলে, আমরা অনেক সময় বলি হার্ট বাম থেকে বাম দিকের বুকে ব্যথা মানে হলো হার্টের ব্যথা, কিন্তু তা না, আসলে হার্টের ব্যথা বুকের মাঝখানেই বেশি হয়। কখনো ডাইনে হতে পারে, কখনো বায়ে হতে পারে, কখনো ডান হাত দিয়ে নামতে পারে ব্যথা, কখনো বাম হাত দিয়ে নামতে পারে ব্যথা, কখনো এমনও হতে পারে চোকিংয়ের মতো, অর্থাৎ মনে হয় যে কেউ আমার গলা টিপে ধরতেছে, এই ধরনের সমস্যা হতে পারে। অথবা কখনো সবচেয়ে বেশি কনফিউশন হয় যখন ব্যথাটা পেটের উপরে হয়, পেটে ব্যথা হতে পারে। বিশেষ করে আমরা ইনফ্লুয়েমা, এক ধরনের বিশেষ ধরনের এমআই বলি, এই ধরনের ক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, বমি ভাব হতে পারে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হয়, এই সময় প্রচুর ঘাম বা সোয়েটিং হতে পারে। তাহলে ব্যথা আমাদের এই যেটা আমরা ক্রনিক ব্যথা বলতে চাই, অর্থাৎ পরিশ্রম করলে যেটা ব্যথা হয়, সেটা এক ধরনের ব্যথা।
আর কারো কারো হঠাৎ শুয়ে আছে, ঘুমায় আছে, সে ঘুমের মধ্যে হতে পারে, অথবা সে সকালে ঘুম থেকে উঠছে, অথবা সে কোনো কাজ করতেছিল, অথবা প্রায় এটাও টিভিতে আসে ডাক্তার সে অপারেশন করতেছে, অপারেশন করে এসে উনি বসছে কেবল, বা অপারেশন চলাকালীন তার বুকে চাপ দিচ্ছে, ব্যথা হচ্ছে, চলাকালীন সে পড়ে যাচ্ছে, বা কাজের মধ্যে আছে, কাজের মধ্যে অথবা অনেক সময় দেখবেন ভাষণ দিচ্ছে কেউ বা কথা বলতেছে, বক্তৃতা দিচ্ছে, এর মধ্যে হঠাৎ করে সে পাশে ঢুলে পড়ে যাচ্ছে, এই যে বুকে তীব্র ব্যথা হচ্ছে। অথবা বাস ধরতে যাচ্ছে কেউ, ধরতে হঠাৎ করে তীব্র বুকে ব্যথা, সে বুকে হাত দিয়ে বসে পড়তেছে, এই যে ধারা মানে অ্যাটাক হয়ে যাওয়া, এই অ্যাটাকেরটাও অনেক সময় হয় যে প্রচুর সোয়েটিং হতে থাকে, অথবা হয়তো বুকের তীব্র চাপ অনুভূত হতে পারে, এবং বমি ভাব হতে পারে, এবং অনেক সময় রোগী পড়েও যেতে পারে, কলাপস করতে পারে, যেটা অনেক সময় তার একদম হার্ট বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা সাইলেন্ট কার্ডিয়াক ডেথ বলি। এরকম ঘটনা নিয়েও আমাদের প্রেজেন্ট করতে পারে। এখন আমাদের ডিফারেন্সিয়েট করা যেটা বলে যে আমরা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি আমাদের হার্টের ব্যথা, আমরা সাধারণত কিভাবে স্যার আমরা এই গ্যাস্ট্রিকের ব্যথা নাকি আসলে বুকের হার্টের কোনো ব্যথা, সেই বিষয়টা নিয়ে আসছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম হৃদরোগের ঝুঁকি ও এর প্রতিরোধে করণীয়, আর এই বিষয়ে কথা বলছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা যেরকমটা বলছিলাম যে গ্যাস্ট্রিকের ব্যথা আর এই যে হার্ট অ্যাটাকের যে ব্যথা, সেটিকে আসলে ডিফারেন্সিয়েট করার উপায় কি? হ্যাঁ জি, ধন্যবাদ। এখন একটা হলো যে যাদের হার্টের ব্যথা হয়, এমন হতে পারে তার জীবনে প্রথমবার সেই ধরনের ব্যথা অনুভব করতেছে, জি, অথবা হার্ট অ্যাটাক হয়েছে, তার মনে হচ্ছে যে আমি মনে হয় মারা যাচ্ছি, তীব্র বুকে ব্যথা, মাঝখানে ব্যথা হতে পারে, সাথে ঘাম দিতে পারে শরীর দিয়ে, কখনো কখনো বমি ভাব হতে পারে। যদি এরকম ব্যথা হয়, সাথে যদি রিস্ক ফ্যাক্টরগুলো বলে, যেটা আমরা ঝুঁকি বললাম, যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্ত কোলেস্ট্রলের মাত্রা, ধূমপান করে, যদি এরকম হয়, এবং সাধারণত আমরা ধরে থাকি, যদিও আমরা বলি যে ইউজুয়ালি হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাক 40-এর পরে হয়, ইদানিং অনেক ইয়ং পেশেন্টের হচ্ছে, এরকম একটু বয়স্ক যদি হয়, তাহলে আমরা অনেক সময় ধরে নিয়ে হলো এটা হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে। এই যে ঘাম হচ্ছে, এই সময় আর বাসায় বসে থাকার সুযোগ নাই, অতি সত্বর তাকে কোনো কার্ডিয়াক হসপিটালে যেতে হবে। কেন কার্ডিয়াক হসপিটালে গেলে লাভ আছে, এটা আমরা কথা বলি মিনিট মিনিটস মাসেল, অর্থাৎ প্রতি মিনিট এখানে গুরুত্বপূর্ণ। যদি সে 5 মিনিট আগেও পৌঁছায়, যদি 5 মিনিট আগেও যদি সে চিকিৎসা শুরু করে, তাহলে তার হার্টের মাসেল ড্যামেজ হওয়া থেকে সে বাঁচবে, এবং ভবিষ্যতে এর জটিলতা কমপ্লিকেশন কম হবে। সুতরাং এই ক্ষেত্রে যে কনফিউশন যে আমি গ্যাসের হচ্ছে কিনা, বা গ্যাসের ব্যথা অনেক সময় কেমন হয়, গ্যাসের ব্যথা যে বুকে চাপ দিয়ে হতে পারে, অথবা সেই ক্ষেত্রে সাধারণত ঘামের সমস্যা হয় না, এবং এদের ব্যথা সাধারণত মাঝে মাঝে হতে থাকে, যার এই এক্সপিরিয়েন্স হয়তো আগে থেকেও আছে, এবং দেখা যাচ্ছে অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ বা একটু সিরাপ টিরাপ খেলে, বা গ্যাস্ট্রিকের সিরাপ, ব্যান্ডেসির সিরাপ খেলে তার ব্যথাটা রিলিফ হয়ে যাচ্ছে, অথবা বুক জ্বালা পড়ার মতো মনে হচ্ছে। এই বুক জ্বালা পড়াটা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। এই ক্ষেত্রে হয়তো সে যদি বয়সও যদি কম হয়, যা 14, 15, 20 বছর বয়স, তাহলে সেক্ষেত্রে সে অ্যাসিডিটি মনে করতে পারে। তারপরেও হলো যদি কারো মনে হয় যে নতুন ধরনের ব্যথা বা এটা হার্টের ব্যথা হতে পারে, সাথে ঘাম দিচ্ছে, অবশ্যই তাকে অতি সত্বর নিকটস্থ হাসপাতাল বা কার্ডিয়াক হসপিটালে তাকে যাওয়া ভালো। আচ্ছা, নিকটস্থ হাসপাতালের কথা যেটি বললেন, নিকটস্থ হাসপাতাল যদি কারো ক্ষেত্রে না থাকে, প্রাথমিকভাবে বা ঘরোয়াভাবে কি চিকিৎসা দেওয়া যেতে পারে? আচ্ছা, ঘরোয়াভাবে আমি যদি এরকম হয়েছে যে ঠিক আছে, পাশে ফার্মেসি আছে বা ঘর আছে, আমরা কয়টা বলি ইকোস্প্রিন ট্যাবলেট বলি। ইকোস্প্রিন যদি 75 মিলিগ্রাম হয়, তাহলে 4টা ইকোস্প্রিন ট্যাবলেট খেতে হবে, যেটা 300 হবে, অথবা 300 মিলিগ্রামের ইকোস্প্রিন বা ডিসপ্রিন ট্যাবলেট পাওয়া যায়, তাহলে 300 মিলিগ্রাম ডিসপ্রিন ট্যাবলেটগুলো এসে খেতে পারবে। অথবা ক্লোপিডোগ্রাল জাতীয় ওষুধ আছে, 4টা আমরা বলি ক্লোপিডোগ্রাল জাতীয় 4টা ওষুধ খেয়ে নেন। আর অনেক সময় অ্যাট্রোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন বলা হয়, এটা সাধারণত এখন 80 মিলিগ্রামও পাওয়া যায়, এসোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন 40 মিলিগ্রামও পাওয়া যায়। 20 বা 40 মিলিগ্রাম বা 80 মিলিগ্রামের ট্যাবলেট খেয়ে সে হাসপাতালের দিকে রওনা দিতে পারবে, যে সেখানে বসে থাকার আসলে সুযোগ নেই। সে হয়তো চিকিৎসা আগের থেকে শুরু করলো, এটা তার একটা বেনিফিট হিসাবে থাকলো। এবং এই যেটা ধরেন ব্যাপারটা এরকম আছে, কেউ একজন আছে গ্রামে থাকে, এখন গ্রামে থাকে, তাকে হয়তো তার হেলথ কমপ্লেক্স হলো আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিট 1 ঘন্টার দূরত্ব আছে, সে ওখানে হেলথ কমপ্লেক্সে যাবে। হেলথ কমপ্লেক্সে যাওয়ার পরে ওইখানে আমাদের মোটামুটি সব হেলথ কমপ্লেক্সে ইসিজির ব্যবস্থা আছে, এবং এখন মোটামুটি সব উপজেলা লেভেলে প্রাইভেট সেন্টারগুলো বা আমাদের গভর্নমেন্ট সেন্টার সব জায়গাতে ইসিজি ব্যবস্থা আছে, এবং কোথাও কোথাও ট্রোপোনিন আয়ের ব্যবস্থাও আছে।
তাকে ইসি যদি এরকম মনে হয় তার ব্যথাটা সাজেস্টিভ, ইসিতে চেঞ্জ আসে, সে ট্রোপোনিনটা পরীক্ষা আছে, ট্রোপোনিন পরীক্ষা করলো, তারা মোটামুটি নিশ্চিত হলো তার হার্ট অ্যাটাক হয়েছে। এখন হার্ট অথবা ট্রোপোনিন অনেক সময় নেগেটিভও আসতে পারে, আমার ইসিতে চেঞ্জ চলে আসছে, বা যদি ব্যথা ওইভাবে সাজেস্টিভ হবে যে না এটা হার্টের ব্যথা মনে হচ্ছে, সে অতি সত্বর ওখান থেকে যে সদর হাসপাতালে আসলো। সদর হাসপাতালের সুবিধা আছে আমাদের মোটামুটি সব সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ, এখন তো অনেক জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গেছে, এই মেডিকেল হাসপাতালগুলোতে মোটামুটি আমাদের সবই সিসিউ আছে। এবং সিসিউতে সুবিধা আছে, সিসিউতে আমাদের বেড অ্যাভেলেবেল, শিশুতে মনিটর অ্যাভেলেবেল, শিশুতে আমরা স্ট্রেপ্টোকাইনের যে ওষুধ আছে সেগুলো আমি দিতে পারতেছি। এখন ওখান থেকে যদি আমাদের কার্ডিয়াক হসপিটাল যেটা আছে সেখানে দূরত্ব বেশি হয়, যে 6-7 ঘন্টা বা 12 ঘন্টা লেগে যাবে, তা এখানে যেখানে আমরা এনজিওগ্রাম করে রিং বসাতে পারি এরকম ফ্যাসিলিটিস আছে, সেরকম যদি হয় যে এত ডিস্টেন্স আছে, তাহলে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা আছে, যে ওই যে রক্তের চাকা যে জমাট বাঁধলো, রক্তনালী বন্ধ হয়ে গেল, এই রক্ত চাকা গলানোর জন্য স্ট্রেপ্টোকাইনেজ নামে এক ধরনের ওষুধ আছে, বা টেনেক্টিপ্লেজ ওষুধ আছে, বিভিন্ন থ্রোম্বোলাইসিস বলি আমরা, ওই চিকিৎসা সে কিন্তু সদর হাসপাতালে অথবা মেডিকেল হাসপাতালে নিতে পারবে। সেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে ওখানে। নেওয়ার পরে এরপরে যেটা আমরা বলি, এই রুগীকে আপনি স্ট্রেপ্টোকাইনেজ দিলেন বা দিলেন, ব্যথা কমালেন, দ্রুত আপনি অ্যাম্বুলেন্সে করে আপনার হলো কোনো আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল অথবা আপনার যেখানে প্রাইমারি সেন্টার চালু আছে, যেখানে আমরা করি, আমরা সেখানে আপনার এটাকে আমরা ফার্মাকো ইনভ্যাসিভ বলি, আর এখানে ওষুধও দিলাম, সাথে আমরা এখানে ইনভ্যাসিভ মানে স্টেন্ট বসানোর জন্য আমরা ক্যাথল্যাবে নিয়ে রোগের রক্তনালীগুলো খুলে দিয়ে ওখানে রিং বসানোর চেষ্টা করবো। এইটা তার ফ্যাসিলিটি দিতে পারি যদি সে গ্রামে থাকে। আর যদি শহরের মধ্যে থাকে, এবং শহরের মধ্যে যেখানে যেখানে আমাদের মেডিকেল কলেজ আছে এবং প্রাইমারি পিসিআই হয়, যেটা আমরা বলতেছি ট্রিটমেন্ট বারবার হয়তো প্রাইমারি পিসিআই বলতেছি, যেখানে আমাদের ওই হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করে রিং বসানোর সুযোগ আছে, সেখানে আমরা ওনাকে নিয়ে যাওয়ার পরে সেখানে আমাদের সব এখানে হলো প্রায়োরিটি দিতে হবে, যে সেখানে সরাসরি আমরা হলো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে বা জাতীয় হৃদরোগ হাসপাতালে যাবে না। আমাদের এখন যেমন প্রাইমারি পিসিআই রেগুলার হচ্ছে, এবং আমাদের যে জাতীয় হৃদরোগ হাসপাতালে রুগী আসতেছে, এবং সবচেয়ে যে নিউজ যেটা হয়তো এটার মাধ্যমে আমি হয়তো মানুষকে সচেতন করার জন্য, প্লাস হলো মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য, আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং আপনি যদি এরকম 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে পৌঁছাইতে পারেন, তাহলে আমরা সাধারণত এই যে আপনাকে প্রাইমারি পিসিআই করব, এবং প্রাইমারি পিসিআই করার জন্য যে স্টেন্ট বা রিং, যেটা প্রায় 70-80 হাজার থেকে 1.5-2 লাখ টাকার দাম, প্লাস সাথে আনুষঙ্গিক কিছু ওষুধপত্র আছে, যেগুলো তো দাম পড়ে যায় হলো সব মিলে 1.5 লাখ থেকে 3-3.5 লাখ টাকা। এটা কিন্তু আপনি ফ্রি চিকিৎসা পাবেন যদি আপনি ওই সময়ের মধ্যে তাড়াতাড়ি পৌঁছাইতে পারেন। এটা আমাদের হাসপাতাল অলরেডি চালু হয়ে গেছে, এবং প্রতিদিনই প্রায় 3টা 4টা 5টা করে এই যে প্রাইমারি পিসিআই আমাদের ওখানে হাসপাতাল হচ্ছে, এবং ফ্রি হচ্ছে রোগীর স্টেন্ট। সুতরাং এই সুবিধাটা আমাদের আছে। আর যদি কেউ প্রাইমারি আছে যে ঠিক আছে কোনো সদর লেভেল, সদর জেলা হাসপাতালে আপনি আছেন বা জেলাতে আছেন, আপনি ওখানে অনেক সময় কার্ডিয়াক সেন্টার আছে, প্রাইভেট আছে, বা আপনার হলো গভর্নমেন্ট সেন্টার যেখানে আমাদের এনজিওগ্রাম করার সুবিধা আছে, সেখানে আপনি যেতে পারেন। ফলে এইভাবে আমরা ওই যে মিনিট মিস মাসেল, অর্থাৎ আমরা যত তাড়াতাড়ি আমরা ওই রক্তের চাকাটা গলায় দিতে পারবো, সেটা ওষুধের দ্বারা হোক, সেটা আমাদের পিসিআই বা আমরা হলো ইন্টারভেনশন বা আমরা যে এনজিওগ্রাম করে হোক, যদি গলায় দিতে পারি, রোগীর হার্টের মাসল ড্যামেজ হওয়ার থেকে বেঁচে গেল, এবং পরবর্তীতে জটিলতা অনেক কম হবে। জি, আপনার এই উত্তরের মাধ্যমে আসলে আমরা ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট বা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু অনেকগুলো ধারণা পেয়েছি, এবং এগুলো আশা করছি দর্শকদের কাজে লাগবে। আরও অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজ সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি এবং এর প্রতিকারে কি করণীয় সেটি আপনাদের জানাতে চেষ্টা করেছি। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।